লেটস ইন ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 5 আলো। আলোর আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব। মানে বিগত 5-7 বছরের মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসেছে, এমসিকিউ, 1 মার্কস কোয়েশ্চেন, 2 মার্কস কোয়েশ্চেন, 3 মার্কস কোয়েশ্চেন, যা যা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা কভার করব 4টে ক্লাসে। কারণ অনেক প্রশ্ন আছে, অনেক, প্রায় 100টার কাছাকাছি প্রশ্ন আছে। তো এত প্রশ্ন একটা ক্লাসে কভার করলে আমাদের মাথাগুলো হ্যাং করে যাবে। তার জন্য আমরা 4টে আলাদা আলাদা ক্লাসে কি করব, এই প্রশ্নগুলোকে সলভ করব। আজকে করব এমসিকিউ প্রশ্ন, পরের দিন 1 মার্কস, তারপরের দিন 2 মার্কস, আর তারপরের দিন 3 মার্কসের প্রশ্ন। ঠিক আছে, খাতা পেন নিয়ে বসে যাও আর ক্লাসটা করতে থাকো। ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ক্লাস। কেন? এত প্রশ্ন সলভ করার পর তুমি আলো চ্যাপ্টারটা পড়েছো, প্রশ্নগুলোকে ভালো করে সলভ করে নাও, তাহলে কিন্তু তোমার কাছে একটা ওভারভিউ থাকবে, হ্যাঁ মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আসে, এই ওভারভিউ কিন্তু তোমার কাছে একটা থাকবে। তার মানে কম্প্যাক্ট কিন্তু তোমার প্রিপারেশনটা কমপ্লিট হবে। এইবার এত প্রশ্ন সলভ করার পরেও আমি কিন্তু তোমাকে একটা কথা অ্যাসিওর করতে পারি যে এই সমস্ত প্রশ্ন সলভ করার পরেও তুমি 100% প্রশ্ন কমন পাবে না। হ্যাঁ, 90% প্রশ্ন এই টাইপেরই থাকবে, এটা অবশ্যই। কিন্তু কিছু প্রশ্ন থাকবে যেটা তুমি কতটা কনসেপ্ট পড়েছো তার ওপর থেকে তোমাকে সলভ করতে হবে। তুমি যদি কনসেপ্ট ভালো করে পড়ে থাকো তাহলে অবশ্যই সমস্ত প্রশ্ন তুমি কিন্তু সলভ করতে পারবে। একটু নিজে নিজে, আচ্ছা আর একটা কথা, প্রশ্নগুলো যখন আমি সলভ করব তখন তোমরা কিন্তু নিজে করার চেষ্টা করবে, না হলে তখন তার সলভটা দেখবে, সলিউশনটা দেখবে। যারা 22টা ক্লাস করেছো দেখবে প্রশ্নগুলো তোমাদের কাছে খুব চেনা লাগছে, ইজি লাগছে, আশা করব। যদি তোমরা ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো তোমার কাছে কিন্তু খুব চেনা লাগবে, কোথাও না কোথাও শুনেছি বলে তোমার কিন্তু মনে হবে। এবার ধরো যারা ক্লাসটা দেখোনি, যাদের কোনো পার্টিকুলার টপিকে ধরো কোনো প্রবলেম আছে, ধরো আমি বললাম আলোর প্রতিসরণ, এই জায়গাটা ধরো কারো বুঝতে সমস্যা আছে, বাকিটা তুমি মোটামুটি পড়েছো, তো আমি তোমাকে সাজেস্ট করব ডেসক্রিপশনে দেখো একটা প্লেলিস্ট আছে আলো বলে, সেখানে যাও, পার্টিকুলার টপিকটাকে দেখো। 22টা ক্লাস আছে আলাদা আলাদা টপিকে, তোমার পার্টিকুলার যে টপিকে সমস্যা সেই ক্লাসটাকে কমপ্লিট করো, একবার ক্লাসটা দিয়ে গো থ্রু করো, তাহলে কিন্তু সমস্যাটা আর থাকবে না। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করতে কিন্তু মজা লাগবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করতে গেলে একটু পড়তে হবে, না পড়লে কিন্তু ভালো লাগবে না। শুধুই দেখলাম এটা ভালো লাগবে না, পড়ে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো, দেখো ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের এমসিকিউ দিয়ে। একদম প্রথম প্রশ্ন, এদিকে দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। একদম প্রথম প্রশ্ন কি আছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত? একদম সহজ প্রশ্ন, ইজি প্রশ্ন। 1 নাম্বার কি বলছে, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে লিখি, আর এর মান বলে দিয়েছে আমাকে 20 সেন্টিমিটার। কি জিজ্ঞাসা করছে, দর্পণটার ফোকাস দৈর্ঘ্য এফ এর মান কত? বলো কি হবে? আশা করি অনেকেই করে ফেলেছো। আমরা সবাই জানি কি না, কোনো একটা দর্পণের, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য 2f, প্রমাণ করেছিলাম আমরা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি f ইজ ইকুয়াল টু r/2। এফটাকে রাখলাম, 2টাকে পাশে নিয়ে গেলাম, তাহলে r/2 ইকুয়াল টু f, বা f ইজ ইকুয়াল টু r/2। আর এর জায়গায় বসিয়ে দাও মান, 20 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। কত? অপশন নাম্বার সি। তাহলে অপশন সি হচ্ছে আনসার। অনেকেই তোমরা করেছো, এভাবে নিজে নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, তারপর সেকেন্ড প্রশ্ন বলছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? কোনটির তরঙ্গ দৈর্ঘ্য আলোর থেকে বড়, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো সেকেন্ড প্রশ্ন সলভ করার আগে একটা ছোট্ট কথা আমি মনে করিয়ে দিই। আমরা দেখেছিলাম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ 7টা, এখনো পর্যন্ত জানতে পারা তড়িৎচুম্বকীয় তরঙ্গের সংখ্যা হচ্ছে 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। আর 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা ক্রম লিখেছিলাম, মনে পড়ছে? কি ক্রমটা ছিল? ক্রমটা ছিল এরকম, একদম প্রথমে ছিল গামা রশ্মি, ঠিক তারপরে ছিল কে এক্স রশ্মি, ঠিক তারপরে ছিল ইউভি রে, বা যাকে আমরা বলি অতিবেগুনি রশ্মি। চলো ইউভি রে দিয়ে লিখি, ইউভি রে। ঠিক তারপরে ছিল আলো, ঠিক তারপরে ছিল অবলোহিত রশ্মি, নিশ্চয়ই ক্রমটা মনে আছে, অবলোহিত রশ্মি। ঠিক তারপরে ছিল মাইক্রোওয়েভ, আর তারপরে ছিল বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। এই ছিল 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রে, এক্স রে, ইউভি রে, আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে বেতার তরঙ্গ। এই 7টা তড়িৎচুম্বকীয় তরঙ্গের নাম আমরা করেছিলাম।
আর আমি তোমাকে এও বলেছিলাম, যেটা মনে রাখবে, যদি আমরা এই গামা রে থেকে আস্তে আস্তে সামনের দিকে এগোই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান, মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সবার তো তরঙ্গ দৈর্ঘ্য সমান না, তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে কি হয়, বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে বৃদ্ধি পায়, মানে যত আমরা ডান দিকে আস্তে 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 এগোবো, তত তরঙ্গ দৈর্ঘ্যের মান কি হবে, বাড়বে। এটা বলেছিলাম। প্রশ্নে কি বলছে, বলছে আলোর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার। তাহলে আলো মানে আছে এখানে, এই যে আলো, আলোর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আলোর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, অবশ্যই যে আলোর ডান দিকে থাকবে, কারণ ডান দিকে গেলেই তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বাঁ দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের মান হ্রাস পেয়ে যায়। তাহলে প্রথম অপশন দেখো কি আছে, এক্স রশ্মি। এক্স রশ্মি কোথায় আছে, এই যে বাঁ দিকে, চলবে না। তারপরে কি আছে, তারপরে আছে অবলোহিত রশ্মি। দেখো এই যে অবলোহিত রশ্মি আলোর ঠিক ডান দিকে আছে, তার মানে অবলোহিত রশ্মি হবে কি না, সঠিক আনসার। অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আলোর থেকে বেশি, যত আমরা ডান দিকে যাব তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এটাকে মনে রেখো, ভালো প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে আনসার কি হবে, আনসার হবে অবলোহিত রশ্মি। তাহলে আলোর থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কি না, অবলোহিত রশ্মি, অপশন বি। তারপর চলে এসো 3 নাম্বার প্রশ্নে। আচ্ছা বাকিগুলো তুমি একবার মিলিয়ে নাও, এক্স রশ্মি হলো না, অবলোহিত রশ্মি হলো, বাকিগুলো কি আছে দেখে নাও। বাকিগুলো আছে গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি। এই দেখো গামা রশ্মি আলোর বাঁ দিকে আছে, অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি মানে ইউভি রে, আলোর বাঁ দিকে আছে, তাহলে এগুলো চলছে না, একমাত্র অবলোহিত রশ্মি আনসার হচ্ছে। ঠিক আছে, ডান, বোঝা গেছে। চলো তারপর 3 নাম্বার প্রশ্ন, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন। এই প্রশ্নটা তো একদমই আমি আনসার দেবো না, এটা তোমরা সবাই জানো। কি, দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কোন দর্পণ, অবতল দর্পণ। দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন, অবতল দর্পণ। এটা তো একটা খুব ভালো প্রশ্ন, বহুবার মাধ্যমিকে এই প্রশ্নটা এসেছে। অবতল দর্পণ, অপশন কত নাম্বার অপশন এটা, অবতল দর্পণ সি, অপশন সি। তারপর 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নটা কিন্তু বাবা খুব ভালো প্রশ্ন, স্ট্যান্ডার্ড প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন দেখো, চেষ্টা করো। কি বলছে, একটি লাল একটি বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হলো। মানে একটা লাল আর একটা বেগুনি বর্ণের আলোক একই কোণে প্রিজমে আপতিত হলো, মানে আপতন কোণটা দুজনারই জন্যই সমান। যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলো, এবং দুজনার ক্ষেত্রেই প্রতিসরণ কোণের মান কি কি, লালটার জন্য প্রতিসরণ কোণ হচ্ছে আর, আর বেগুনি বর্ণের জন্য প্রতিসরণ কোণ হচ্ছে ভি। দিয়ে বলছে নিচের কোণটি সঠিক, আর ইকুয়াল টু ভি, 4টে অপশন দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে প্রশ্নটাকে একটু ভাবতে হবে, খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, কি বলছে, একটা প্রিজম আছে, একটু ভাবো বিষয়টাকে। একটা প্রিজম আছে, এই প্রিজমে দুটো রশ্মি পড়লো, একটা লাল একটা বেগুনি, এবার দুজনা একই রকম ভাবে পড়েছে, তবেই তো তাদের মধ্যে এই যে আপাতন কোণ, আপাতন কোণ মানে এই কোণটাকে বলি আপাতন কোণ, এই আপাতন কোণের মান দুজনাকার জন্যই সমান। বলছে একই কোণে আপতিত হলো, মানে দুটো রশ্মির জন্যই লাল বেগুনি দুজনাই পড়েছে, লাল বেগুনি দুজনাই পড়েছে, তো দুজনার জন্যই আপাতন কোণের মান সমান, তবেই বলছে যে একই আপাতন কোণে আপতিত হলো। এবার এরপরে আমরা কি জানি, বিচ্ছুরণের জন্য লাল আলোর বিচ্যুতি সব থেকে কম হয়, আর বেগুনি বর্ণের বিচ্যুতি কি হয়, সব থেকে বেশি। মানে লালটা থাকে একদম ওপরে, আর বেগুনি থাকে কি একদম নিচে। এটা তো আমরা জানি যে যখনই লাল আর বেগুনি বর্ণ গিয়ে পড়বে, লাল বর্ণটা কি হবে, প্রিজম কি করবে, লাল আলোটাকে বাঁকিয়ে দেবে, লাল আলোটাকে বাঁকিয়ে দেওয়ার পর লাল আলোটা থাকবে ওপরে, আর বেগুনি বর্ণটা থাকবে কোথায় না, একদম নিচে। কেন, কারণ আমরা জানি বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি। ঠিক আছে, এবার বলেছে যে লাল বর্ণ এবং বেগুনি বর্ণ এই প্রিজমের মধ্যে কি কি, লাল বর্ণটা আর প্রতিসরণ কোণ উৎপন্ন করে, আর বেগুনি বর্ণটা ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করে। তোমাকে বলেছে এই আর আর ভি এই দুটো প্রতিসরণ কোণের মধ্যে কার মান বেশি, কার কম বা সমান বা কি হবে এটা জানতে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে, বেশ ভালো করে শুনবে। দেখো আমি যদি বলি লাল বর্ণের চ্যুতি, তাহলে ডেল্টা আর, লাল বর্ণের চ্যুতি, চ্যুতিকোণ এর ফর্মুলাটা কি, চ্যুতি সমান কি আমরা জানি, আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। লাল বর্ণের জন্য আপাতন কোণ কত, আই, প্রতিসরণ কোণ লাল বর্ণের জন্য বলে দিয়েছে আর, ডান। বেশ, যদি বলি বেগুনি বর্ণের জন্য ডেল্টা ভি, বেগুনি বর্ণের জন্য চ্যুতিকোণের ফর্মুলাটা কি হবে, তুমি বলবে চ্যুতিকোণ, চ্যুতিকোণ মানে কি, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ থেকে প্রতিসরণ কোণকে বাদ দিলে আমরা পাই চ্যুতিকোণ। তাহলে বেগুনি বর্ণের জন্য চ্যুতিকোণ কত হবে, আই মাইনাস ভি, কারণ বেগুনি বর্ণের প্রতিসরণ কোণ আমাকে ভি বলে দিয়েছে। ঠিক আছে, দুজনার জন্যই আপাতন কোণ সমান, যেহেতু বেগুনি বর্ণের তোমার কি বলে এটা, প্রতিসরণ কোণের মান ভি বলে দিয়েছে, তার জন্য আমি এখানে কি লিখলাম, ভি লিখলাম। ডান, বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে লাল বর্ণের চ্যুতি, এটা হচ্ছে বেগুনি বর্ণের চ্যুতি।
এটা তো আমরা জানি। লাল বর্ণের চ্যুতি মানে হচ্ছে আপাতন কোণ মাইনাস লালের জন্য প্রতিসরণ কোণ, বেগুনি বর্ণের চ্যুতি সমান আপাতন কোণ মাইনাস বেগুনির জন্য প্রতিসরণ কোণ। ডান, আমাকে এগুলো বলে দিয়েছে। এইবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে বেগুনি বর্ণের চ্যুতি সব থেকে বেশি হয় প্রিজমে। প্রিজমে যখন 7টা আলো গিয়ে পড়ে, বেগুনি সব থেকে নিচে থাকে, লাল সব থেকে উপরে থাকে, তাহলে বেগুনি বর্ণের চ্যুতি সব থেকে বেশি হয়। তার মানে ডেল্টা আর আর ডেল্টা ভি এর মধ্যে আমরা কি জানি, ভালো করে শুনবে, হ্যাঁ খুব ভালো প্রশ্ন এটা। আমরা জানি যে ডেল্টা ভি এর মান গ্রেটার দ্যান হয় ডেল্টা আর, অর্থাৎ বেগুনি বর্ণের বিচ্যুতি বেশি, লাল বর্ণের চ্যুতি কম, তাহলে ডেল্টা ভি গ্রেটার দ্যান ডেল্টা আর। মান বসিয়ে দাও। ডেল্টা ভি এর জায়গায় আমরা কি জানি, আই মাইনাস ভি, গ্রেটার দ্যান ডেল্টা আর এর জায়গায় কত জানি, আই মাইনাস আর। আই আই দুই থেকে কি হয়ে গেল, মরে গেল। মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলেই দেখো তুমি কি পাচ্ছ, যে যখনই মাইনাস দিয়ে গুণ করবে আমরা কি জানি, এই যে সিম্বলটা গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যায়, তাই তো, মনে পড়ছে তো। তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আচ্ছা একটা লাইন লিখি, তাহলে মাইনাস ভি গ্রেটার দ্যান মাইনাস আর, মাইনাসটাকে হাঁটাতে হবে, তাহলে মাইনাসটাকে হাঁটাতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে, তাহলে ভি লেস দ্যান আর। কি বললাম বুঝতে পারলে? তাহলে কোনটা সঠিক, ভি লেস দ্যান আর। অর্থাৎ বেগুনি বর্ণের জন্য প্রতিসরণ কোণের মান কম, লাল বর্ণের জন্য প্রতিসরণ কোণের মান বেশি। খুব ভালো প্রশ্ন ছিল এটা, ঠিক হ্যাঁ, বোঝা গেছে। কোনটা কোনটা আনসার হবে, আনসার হবে তোমার কার মান বেশি, আর এর মান বেশি, তাই তো। তাহলে অপশন সি দেখো আনসার হচ্ছে অপশন সি। বোঝা গেছে? একবার দেখে নেবে নাকি আরেকবার? চলো আরেকবার ঝটপট। কি না, আমরা লালের জন্য বিচ্যুতি বার করলাম, চ্যুতিকোণ আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ, বেগুনির জন্য আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। আমরা জানি বেগুনি বর্ণের চ্যুতি সব থেকে বেশি হয়, তাহলে ডেল্টা ভি গ্রেটার দ্যান ডেল্টা আর। মানটা বসিয়ে দিলাম, আই আই মরে গেল, আই আই মরে গেল, তাহলে মাইনাস ভি মাইনাস আর এদিকে পড়ে রইল, তাহলে মাইনাস ভি গ্রেটার দ্যান মাইনাস আর, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, আর মাইনাস দিয়ে গুণ করলেই এই গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যায়, এটা আমরা জানি ম্যাথামেটিক্সে পড়েছি, তাহলে ভি লেস দ্যান আর। অপশন হচ্ছে কোনটা সঠিক, সি এরটা সঠিক। দেখো সি এর অপশনটা বুঝতে পারবে। বোঝা গেছে 4 নাম্বার প্রশ্ন। চলো পজ করে টুকে নাও প্রশ্নটা, খুব ভালো প্রশ্ন ছিল। তারপর 5 নাম্বার মুছে দিই, বেশ। 5 নাম্বার প্রশ্ন সলভ করার চেষ্টা করো কি আছে 5 নাম্বার প্রশ্নটাকে সলভ করার। কি বলছে 5 নাম্বার প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত। একটি বিন্দু, দেখতে পাচ্ছি না, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। ওই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হলো। ভালো প্রশ্ন, এটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন। কি বলছে 5 নাম্বার প্রশ্ন, ছবিটাকে একটু ভালো করে বুঝতে হবে। বলছে একটা অবতল দর্পণ আছে, বেশ একটা অবতল দর্পণ আঁকলাম। অবতল দর্পণের আমরা কি জানি না, এই হচ্ছে একটা বক্রতা কেন্দ্র, আর এটাকে আমরা বলি কি, ফোকাস। কি বলছে না, এই অবতল দর্পণটার বক্রতা কেন্দ্রে একটি বিন্দু উৎস স্থাপিত হলো। মানে কি, বক্রতা কেন্দ্রের মাঝে তুমি একটা আলোর উৎস রেখেছো। আলোর উৎস মানে তুমি একটা বাল্ব ভাবতে পারো, যে এই জায়গায় একটা আলোর কিছু একটা বাল্ব ফাল্ব কিছু একটা রাখা আছে, মানে যেখান থেকে আলো নির্গত হবে। এবার বলো, এখান থেকে যদি রশ্মি নির্গত হয় তাহলে সেটা তো গিয়ে কোথায় পড়বে, দর্পণে গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে, দর্পণে গিয়ে পড়বে। ভালো করে শুনবে, সেটা দর্পণে গিয়ে পড়বে। আর আমরা কি জানি একটু ভালো করে বলো, সি বিন্দুর মধ্য দিয়ে যদি কোনো রশ্মি অবতল দর্পণে গিয়ে পড়ে তাহলে সেটা কোন দিকে ফিরে আসে, ভাবো ভাবো কোন দিকে ফিরে আসে। সি বিন্দুর মধ্য দিয়ে কোনো রশ্মি যদি দর্পণে গিয়ে পড়ে তাহলে সেটা লম্ব আপাতন ঘটায়। মনে পড়ছে? একদম শিওর? চলো, লম্ব আপাতন ঘটায়, তার জন্য রশ্মিটা যে পথে গিয়েছিল সে পথেই ফিরে আসে। দেখবে এই কথাটা আমি বলেছিলাম যে কোনো একটা অবতল দর্পণের যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে রশ্মি যায় তাহলে সেটা আবার বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসে, মানে এরকম ভাবে সোজা গিয়ে পড়বে আবার ওই দিকেই ব্যাক করবে। আর এই আপাতনটাকে আমরা কি বলেছিলাম, স্পেশাল নাম দিয়েছিলাম লম্ব আপাতন। মানে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যখন কোনো রশ্মি গিয়ে পড়ে তখন সেটাকে আমরা কি বলি, লম্ব আপাতন বলি, কারণ এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। এবার প্রশ্নটা দেখো কি বলছে, বলছে চ্যুতি কোণ কত হবে। এবার বলো, লম্ব আপাতন তো এখানে ঘটালো, তাহলে যদি লম্ব আপাতন ঘটাই তাহলে এক্ষেত্রে আপাতন কোণের মান কত, এই যে রশ্মিটা গিয়ে পড়লো, রশ্মিটা গিয়ে পড়লো, তাহলে এখানে তো কোনো আপাতন কোণ তৈরি করেছে, আপাতন কোণ কত হবে, আপাতন কোণ হবে 0 ডিগ্রি। লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মান কত হয়, 0 ডিগ্রি। তাহলে তোমাকে বলছে চ্যুতি কোণ কত হবে, তাহলে চ্যুতি কোণের ফর্মুলা কি প্রতিফলনের ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতি কোণের ফর্মুলা কি পেয়েছিলাম, একদম প্রথম ক্লাসে করেছিলাম, প্রথম না সেকেন্ড ক্লাসে করেছিলাম, কি
180, 180 ডিগ্রি মাইনাস 2i, এর জায়গায় মান বসিয়ে দাও, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 0, আনসার পাচ্ছি 180 ডিগ্রি। আনসার কত? আনসার হচ্ছে 180 ডিগ্রি। কত নাম্বার অপশন মিলছে? অপশন বি হচ্ছে কারেক্ট। তাহলে কোনো একটা আলোকরশ্মি অবতল দর্পণের যদি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, লম্ব আপতন ঘটায়, সেদিকেই ব্যাক করে, লম্ব আপতনের জন্য চ্যুতিকোণের মান হয় কত? 180 ডিগ্রি। বুঝতে পারলে? আগেও কিন্তু এই প্রশ্নটা সলভ করেছি, দেখবে। বোঝা গেছে? তারপর নেক্সট প্রশ্ন বলছে, নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? নিচের কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? দেখো আমরা এক্ষুনি সলভ করেছিলাম, একটু আগে একটা ক্রম লিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে ক্রমটা। তো এই ক্রমটা তোমার যদি মনে থাকে তাহলেই তুমি আনসারটা দিতে পারবে। কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? তাহলে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? আনসার দাও। এটা কি হবে? অবলোহিত রশ্মি। আশা করি নিজেরা করেছো। ওই ক্রমটা মনে রাখলেই আনসার দিতে পারবে। অবলোহিত রশ্মি, অপশন সি, অপশন সি, অবলোহিত রশ্মি। ডান। তারপর 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন কি বলেছে? 7 নাম্বার প্রশ্ন বলেছে যে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে এত এত হলে কৌণিক চ্যুতির মান কত হবে? তাহলে প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণ বলছে কিন্তু, হ্যাঁ, আপাতন কোণের মান বলছে 45 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান বলছে 30 ডিগ্রি, তোমাকে বার করতে বলছে চ্যুতি কোণের মান কত, ডেল্টা সমান কত। কি বলেছিলাম? যে প্রতিসরণের ক্ষেত্রে যদি চ্যুতিকোণ বার করতে দেয় প্রতিসরণের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব? যেটা বড় আছে সেটা থেকে ছোটটাকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে এখানে বড় কোনটা? আই, ছোট কোনটা? আর। তাহলে ডেল্টা সমান কি হয়ে যাবে? আই মাইনাস আর। তাহলে আই এর মান কত? 45, আর এর মান কত? 30। তাহলে আনসার বুঝতেই পারছো 15 ডিগ্রি। আনসার কোনটা মিলছে? 15 ডিগ্রি, 15 ডিগ্রি, অপশন বি, অপশন বি। তাহলে চ্যুতিকোণ কত হবে? 15 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু আছে। বেশ, খুব ভালো। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু আছে, বস্তুটির প্রতিবিম্বটি প্রকৃতি কোনটি? ভাবো, আমি এগুলো আনসার দেবো না। 7-8 নাম্বার প্রশ্নটা ভাবার চেষ্টা করো। একটা উত্তল দর্পণ না লেন্স, কি বলেছে, 1 মিনিট দাঁড়াও, সরি, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তু আছে। তাহলে কোনো একটা পাতলা লেন্স আছে, এরকম একটা লেন্স আছে, এই লেন্সের এটাকে আমরা বলি আলোক কেন্দ্র, এখানে থাকে ফোকাস। তো আলোক কেন্দ্র আর ফোকাস এর মাঝে বস্তু আছে, তাহলে যে প্রতিবিম্ব গঠন হবে সেই প্রতিবিম্বটা কেমন হবে? সব থেকে ইম্পর্টেন্ট কেস এটা, যে কোনো একটা উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে যদি বস্তু রাখি, বা ফোকাস অপেক্ষা কম দূরত্বে যদি বস্তু রাখি, তাহলে কি হয় না প্রতিবিম্বটা বস্তুর দিকে গঠিত হয়, আর প্রতিবিম্বটা আকারে বড় হয়, প্রতিবিম্বটা সমশীর্ষ হয়, ঠিক তো? আর এখানেই আমরা বলেছিলাম যে এই কন্ডিশনেই একটা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয়। তাহলে অপশন কোনটা হচ্ছে? দেখো, প্রথমটা কি বলেছে? সদ অবশীর্ষ, অসম্ভব, সদ্য হবেই না। সেকেন্ড বলছে অসদ অবশীর্ষ, অসদ হবে কিন্তু অবশীর্ষ তো হবে না, অসদ হলে সবসময় সমশীর্ষ হয়। সেকেন্ড বলেছে সদ সমশীর্ষ, সদ সমশীর্ষ, সদ তো হবেই না, তাহলে সি এরটাও বাদ, পরে রইল ডি। দেখো কি আছে? অসদ সমশীর্ষ। তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয়, মনে পড়ছে, প্রতিবিম্বটা এই সাইডে তৈরি হয়, যেদিকে বস্তু আছে সেদিকেই প্রতিবিম্ব তৈরি হয়, আকারে বড় হয়, সমশীর্ষ হয়, অসদ হয়। তার মানে অপশন ডি হচ্ছে অসদ সমশীর্ষ, এটা হবে সঠিক। অসদ সমশীর্ষ, অপশন ডি কারেক্ট। তারপর নেক্সট, একটি আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলো, এর চ্যুতিকোণ কত হবে? 9 দাগেরটা, 9 দাগের প্রশ্ন। ভাবো একটু, কি বলছে? একটি আলোকরশ্মি একটি কাঁচের স্ল্যাব মানে আয়তকার কাঁচের স্ল্যাব আর কি, এই আয়তকার একটা কাঁচের স্ল্যাব, এখানে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো, দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে চ্যুতিকোণ কত হবে। ভাবো একটু, 3টে পয়েন্টস লিখেছিলাম, মনে পড়ছে? যে কাঁচ ফলকে আলোর প্রতিসরণ রিলেটেড। 1 নাম্বার পয়েন্টেই ছিল যে কাঁচ ফলকে আলোর প্রতিসরণের জন্য কোনো চ্যুতি ঘটে না, অর্থাৎ আলোকরশ্মির কোনো চ্যুতিই ঘটবে না, আলোকরশ্মি কোনো দিকেই বাঁকবে না। তাহলে আলোকরশ্মি বাঁকবে না মানে একদম প্লেন প্রশ্ন, চ্যুতির মান হবে কত ডিগ্রি? 0 ডিগ্রি। ডান, বুঝতে পারছো? বেশ। তারপরের প্রশ্ন 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন আমাকে বলছে যে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি? বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি কি? আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু 2f সম্পর্ক।
এবার দেখো প্রশ্নে আর দিয়ে তো দেওয়া নেই, প্রশ্নে এফ দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি এফ এর মানটা বার করে নাও। তাহলে এখান থেকে তুমি এফ সমান বলতেই পারো r/2। দেখো নিশ্চয়ই আছে এফ ইজ ইকুয়াল টু r/2, কত? অপশন বি। তাহলে অপশন বি হবে কারেক্ট। কত নাম্বার? 10 নাম্বার প্রশ্নটা। তারপর 11 নাম্বার প্রশ্ন, এগুলো সহজ সহজ প্রশ্ন, এগুলোকে এই পাশেই সলভ করে দিচ্ছি। 11 নাম্বার প্রশ্ন কি বলছে? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? তাহলে কোন একটা প্রিজমের মধ্যে যখন প্রতিসরণ ঘটে তাহলে আলো 7টা বর্ণে ভেঙে যায়, বিচ্ছুরণের জন্য আলোটা 7টা বর্ণে ভেঙে যায়। একদম নিচে কে থাকে? নিচে থাকে বেগুনি, তাহলে বেগুনির বিচ্যুতি সর্বাধিক। তাহলে আনসার কি হবে? বেগুনি। আনসার কোনটা? অপশন সি। 12 নাম্বার প্রশ্ন বলেছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন, খেয়াল করবে সর্বোচ্চ না সর্বনিম্ন, তাহলে সব থেকে কম বিচ্যুতি কার হয়? বিচ্ছুরণে একদম নিচে থাকে বেগুনি আর একদম উপরে কে থাকে? লাল, তাহলে লালের বিচ্যুতি সব থেকে কম। কোনটা আছে অপশনে? বিচ্যুতি লাল, সি, এটাও সি আছে। ঠিক আছে। তারপর 13 নাম্বার প্রশ্ন, তাহলে 13 নাম্বার প্রশ্নটা অঙ্ক আছে, তো বোর্ডটা মুছে দিই, তারপর সলভ করা যাক। তোমরা ভাবো প্রশ্নটাকে, দেওয়াই আছে প্রশ্নটা, ভাবো। প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ফিজিক্সের মেন প্রবলেম কোথায় বলো তো? তুমি সাবজেক্টটা পড়লে খুব ভালো লাগলো, বেশ খুব সুন্দর জায়গা, এর ল্যাঙ্গুয়েজগুলোকে একটু বুঝতে হয়, ভাষাগুলো একটু বুঝলেই তুমি যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করো আনসার মানে ইজি হয়ে যাবে, একদমই ইজি, সব থেকে সহজ সাবজেক্ট। দেখো কি বলছে, কোনো অবতল দর্পণের প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আপাতন কোণ কত হবে? বাহ, খুব ভালো প্রশ্ন, ঘুরিয়ে দিয়েছে প্রশ্নটাকে, একটু ভাবো। কোনো একটা অবতল দর্পণ আছে, প্রতিফলন ঘটেছে, এটা শিওর যে এখানে কি ঘটেছে? প্রতিফলন। অবতল দর্পণ বলছে, তার মানে প্রতিফলন ঘটেছে। কি বলছে? বলছে প্রতিফলিত রশ্মিটি, প্রতিফলন ঘটেছে এটা আমি জানি, প্রতিফলিত রশ্মিটি অভিলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বাবা আমরা কি বলি? প্রতিফলন কোণ বলি। তার মানে আমাকে এই প্রশ্নে প্রতিফলন কোণের মান বলে দিয়েছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। দিয়ে তোমাকে জিজ্ঞাসা করছে তাহলে আপাতন কোণের মান কত হবে? খুব ডিফিকাল্ট প্রশ্ন? মোটেও না। প্রতিফলন, আমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি বলেছিলাম? আপাতন কোণ প্রতিফলন কোণের মানের সাথে সমান হবে। যদি প্রতিফলন হয় তাহলে অবশ্যই আপাতন কোণের মান প্রতিফলন কোণের মানের সাথে সমান হবে। তাহলে প্রতিফলন কোণের মান তোমাকে বলে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে অবশ্যই আপাতন কোণের মান কত হবে? আপাতন কোণের মান হবে 45 ডিগ্রি। ডান, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার প্রশ্ন বলছে, এটা 13 নাম্বার, তারপর চলে এসে 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার প্রশ্ন বলছে প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণ কোনটি? এইটা আমি ক্লাসে বলিনি, এটা আমি ক্লাসে কোনোভাবে স্কিপ করে গেছি, ঠিক আছে? এটা মনে রাখবে, এটা বিজ্ঞানী কাউচিস ল বলে একটা আছে, কাউচির সূত্র, বা অনেক সময় বাংলায় বলে কোচির সূত্র। শুনতে খারাপ লাগবে একটু, কিন্তু অনেক সময় বলা হয় এটাকে কোচির সূত্র। এই বিজ্ঞানী কোচি কি করেছিলেন না, আলোর তরঙ্গদৈর্ঘ্যর সাথে মাধ্যমের প্রতিসরাঙ্কের একটা কি করেছিলেন? রিলেশন তৈরি করেছিলেন, সম্পর্ক তিনি একটা প্রকাশ করেছিলেন, এবং যে সূত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন তাকেই বলে কাউচিস ল বা কোচির সূত্র, ঠিক আছে? বা অনেক সময় কোচির সূত্র লেখা থাকে, ক তালব্যস্বয় হস্যই র, কোচির সূত্র, ঠিক আছে? একই নাম সব। তো সেই সূত্রটা কি? সূত্রটা মনে রেখো, ডিরেক্ট ওই সূত্রটা এখানে জিজ্ঞাসা করেছে। সূত্রটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে মনে রাখবে এ এবং বি হচ্ছে একটা ধ্রুবক, এ এবং বি হচ্ছে কি একটা ধ্রুবক, ঠিক আছে? তাহলে দেখো এই সূত্রটাই তোমাকে জিজ্ঞাসা করেছে ডিরেক্ট, যে প্রতিসরাঙ্কের সাথে আলোর তরঙ্গদৈর্ঘ্যের কি সম্পর্ক। এই সম্পর্কটা দিয়েছিলেন কে? বিজ্ঞানী কোচি বা কোসি বা কাউচি, ঠিক আছে? একই নাম সব। তাহলে কোনটা হচ্ছে অপশন? এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার, অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। তারপর 15 নাম্বার প্রশ্ন, প্রায় শেষের দিকে চলে এসেছি। 15 নাম্বার প্রশ্ন বলছে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, বিবর্ধিত বড় কিন্তু অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। আনসার কি হবে? বলছে উত্তল দর্পণ দ্বারা। একে একে ভাবো, উত্তল দর্পণ দ্বারা। তোমার মনে হবে হ্যাঁ উত্তল দর্পণ তো অসৎ প্রতিবিম্ব গঠন করে, ঠিক, কিন্তু না, একটু ভাবো। বলছে বিবর্ধিত অসৎ, অসৎ বটেই কিন্তু আকারে বড়। উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব যে অসৎ হয় কিন্তু বিবর্ধিত হয় না, আকারে ছোট হয়, তাহলে অপশন এ হচ্ছে না।
উত্তল লেন্স দ্বারা। উত্তল লেন্সও তাই। উত্তল লেন্স কি কাজ করছে? উত্তল লেন্স কি হচ্ছে না, উত্তল লেন্স প্রতিবিম্ব গঠন করতে পারে। উত্তল লেন্স সদও পারে অসদও পারে। আবার উত্তল লেন্সের ফোকাস অপেক্ষা কম দূরত্বে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্বটা কেমন হয়? অসদ হয় কিন্তু বিবর্ধিত হয়। তাহলে আনসার কি হবে? আনসার হবে উত্তল লেন্স। তাহলে আনসার হবে উত্তল লেন্স। খেয়াল করবে কিন্তু প্রশ্নটা, অপশন বি, খুব ভালো প্রশ্ন। তোমার পরীক্ষার হলে কিন্তু মনে হবে, এখন শান্ত মাথায় আছো, তোমার ভালো লাগছে প্রশ্নগুলো, পরীক্ষার হলে কিন্তু তোমার এগুলোই কিন্তু একটু ভুলিয়ে যাবে। ভাবো বিষয়টাকে। বলছে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। প্রথমেই দিয়েছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ কি করে? উত্তল দর্পণ অসৎ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু সেটা আকারে ছোট হয়, বিবর্ধিত তো হয় না, তার জন্য হচ্ছে না। উত্তল লেন্স, একদমই উত্তল লেন্স সৎ অসৎ উভয় প্রতিবিম্ব গঠন করতে পারে। উত্তল লেন্সের ফোকাস অপেক্ষা কম দূরত্বে বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠন হয় সেটা আকারে বড় হয় এবং অসৎ হয়, তার মানে উত্তল লেন্সই হবে। বাকিগুলো দেখো হচ্ছে না। সমতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব হয় কিন্তু বিবর্ধিত হয় না, আকারে সমান হয়। আর অবতল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব হয় কিন্তু আকারে ছোট হয়, তার মানে অপশন বি হবে কারেক্ট, উত্তল লেন্স দ্বারা। ঠিক হ্যাঁ, তারপরের প্রশ্ন দেখো। বলছে আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? আমি পড়ানোর সময় বারবার দেখো এই প্রশ্নগুলো আলোচনা করেছি যে প্রতিসরণের জন্য নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে, মানে কোনটির মানের কোনো পরিবর্তন হয় না, তোমাকে সেটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, কি হবে? আনসার বলো। কম্পাঙ্ক। মনে পড়ছে যে প্রতিসরণে যে আলোটা এসে পড়ছে আর যে আলোটা প্রতিষ্ঠিত হচ্ছে দুজন আকারই কম্পাঙ্কের মান কি হয়? সমান হয়। তাহলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, অপশন সি। আর লাস্ট প্রশ্ন আজকে আমাদের এমসিকিউ এর লাস্ট প্রশ্ন, পরের দিন তো আরো 1 মার্কস কোয়েশ্চেন আছেই। 17 নম্বর প্রশ্ন কি বলছে? কোন প্রকার দর্পণে অসৎ ছোট সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়? খুব ভালো করে খেয়াল করবে, অসৎ হয়, আকারে ছোট হয়, আর কি বলেছে? সমশীর্ষ হয়। তাহলে কার জন্য, কোন দর্পণে হবে? সমতল দর্পণ হবে না, অবতল দর্পণ হবে না। কেন অবতল দর্পণ হবে না? অবতল দর্পণ অসৎ করতে পারে কিন্তু আকারে ছোট হয় না, বিবর্ধিত হয়ে যায়, বড় হয়ে যায়। তাহলে আনসার কি হবে? উত্তল দর্পণ। কি হবে? উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ অপশন সি, উত্তল দর্পণ হবে কারেক্ট অ্যান্সার। উত্তল দর্পণ তোমার অসৎ ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে। ঠিক আছে, বোঝা গেছে? এই ছিল আজকে আমাদের এমসিকিউ ক্লাস। এমসিকিউ কমপ্লিট করলাম। অবশ্যই 4টে ক্লাসকে কমপ্লিট করবে, কারণ 4টে ক্লাস তোমাদের জন্য দারুণ ইম্পর্টেন্ট। 4টে ক্লাস কমপ্লিট করলেই কিন্তু তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন আছে। এই গেল এমসিকিউ প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো দেখা হবে পরের ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।